ডিয়ার স্টুডেন্ট, খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়ের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা টপিক, সমগোত্রীয় শ্রেণী কী, সমগোত্রীয় শ্রেণীর ধর্ম বৈশিষ্ট্য এবং জৈব রসায়নে এর গুরুত্ব কতটুকু, এ সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। ভিডিও শুরুতে আমরা সমগোত্রীয় শ্রেণীটা কেন পড়ব সে বিষয়ে যদি ছোট্ট করে দুটা কথা বলি, তাহলে বলতে পারি আসলে পুরো জৈব রসায়নের যে অধ্যয়ন সেটা মূলত এই সমগোত্রীয় শ্রেণীর অধ্যয়নকে বোঝায়। কারণ আমরা যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড এগুলো যে পড়ি, এগুলো কিন্তু সবগুলোই কোনো না কোনো সমগোত্রীয় শ্রেণীর সদস্য। সো এই সমগোত্রীয় শ্রেণীকে যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি, জৈব রসায়নের যে অধ্যায়টা খনিজ সম্পদ জীবাশ্ম, যে অধ্যায়টা তোমাদের ক্লাস 9-10 ইনক্লুড করা হয়েছে, আমার মনে হয় তোমরা এই অধ্যায়ের উপর ভালো একটা দক্ষতা অর্জন করতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা, শুধু তাই নয়, এই সমগোত্রীয় শ্রেণী পড়ার, এটার উপর দক্ষতা অর্জন করার আরও একটা সুবিধা রয়েছে। আমরা জানি এই পর্যন্ত আবিষ্কৃত জৈব যৌগের সংখ্যা কিন্তু লক্ষাধিক। একেবারে যদি আমি স্পেসিফিকভাবে বলি, প্রায় 8 মিলিয়নেরও বেশি জৈব যৌগ কিন্তু রয়েছে। যদি আমরা এটাকে লক্ষ্যে ডাইভার্ট করি, প্রায় 80 লক্ষ জৈব যৌগ কিন্তু রয়েছে। এই 80 লক্ষ জৈব যৌগ সম্পর্কে জানা কোনো একজন ব্যক্তির পক্ষে, কোনো একজন স্টুডেন্টের পক্ষে এটা কোনোভাবেই পসিবল না। তাদের ধর্ম, বৈশিষ্ট্য, তারা কারোর সাথে বিক্রিয়া করবে কি করবে না, এই সমস্ত বিষয়গুলো জেনে রাখা, মুখস্থ করা একেবারে টাফ একটা ব্যাপার। সো সেদিক থেকে চিন্তা করলে আমরা যদি সমগোত্রীয় শ্রেণীটা মনে রাখতে পারি, এখানে যে সকল গোত্রগুলো আছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এদের ধর্মটা যদি জানতে পারি, এই সকল গোত্রের মধ্যে যে সকল সদস্যগুলো আছে তাদের ধর্ম সম্পর্কে আমরা খুব ইজিলি জানতে পারবো। সুতরাং বলা যায় এই সমগোত্রীয় শ্রেণীটা জৈব রসায়নের জন্য ভীষণ রকমের গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং আজকের ভিডিওতে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সমগোত্রীয় শ্রেণীটাকে খুব ভালোভাবে উপস্থাপন করার জন্য। এবং তোমরা ভিডিওটি কোনো প্রকার স্কিপ করা ছাড়া সম্পূর্ণ কন্টিনিউ করো, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমরা সমগোত্রীয় শ্রেণীটা কি এর সহজ সংজ্ঞাটা শেখার চেষ্টা করব। সমগোত্রীয় শ্রেণী কি সেটার উত্তর আমরা বলতে পারি, যে সকল যৌগের কার্যকরীমূলক একই হওয়ার কারণে তাদের ভৌত রাসায়নিক ধর্ম যথেষ্ট মিল রয়েছে। আমি আরেকবার বলছি, যে সকল যৌগের কার্যকরীমূলক একই হওয়ার কারণে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে যথেষ্ট মিল রয়েছে, সেই সকল যৌগকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। অথবা সেই সকল যৌগকে নিয়ে যে শ্রেণী করা হয় সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। আমরা যদি এই সংজ্ঞার কি ওয়ার্ডগুলা, গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলাকে এখানে লিখতে চাই, লিখতে পারি, সমগোত্রীয় শ্রেণী হচ্ছে যে সকল যৌগের কার্যকরীমূলক একই, কার্যকরীমূলক একই, আর কার্যকরীমূলক একই হওয়ার কারণে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম একই রকম, একই রকম। তাহলে সংজ্ঞাটা একটু ভালোভাবে লক্ষ্য করো, যে সকল যৌগের কার্যকরীমূলক একই হওয়ার কারণে তাদের ভৌত রাসায়নিক ধর্ম একই রকম, সেই সকল যৌগের শ্রেণীকেই সমগোত্রীয় শ্রেণী বলা হয়। তাহলে প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর কার্যকরীমূলকটা একই থাকবে, সেটা অবশ্যই কীভাবে চিনতে হবে আমি বলবো, একটু পরেই সেগুলো শেখাবো। কার্যকরীমূলকটা কীভাবে ধরতে হবে, আর কার্যকরীমূলক একই থাকবে, একই সমগোত্রীয় শ্রেণীর কার্যকরীমূলক একই থাকবে। আর এই কার্যকরীমূলক একই হওয়ার কারণে মূলত তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মটা একই রকমের হবে। শিক্ষার্থী বন্ধুরা, সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটা যেহেতু আমরা জানতে পেরেছি, এখন আমরা কিছু সমগোত্রীয় শ্রেণীর নাম, তাদের সাধারণ সংকেত, তাদের কার্যকরীমূলক এবং ওই শ্রেণীর কিছু যৌগসহ উদাহরণসহ বিস্তারিত আলোচনা করব। এখন তোমাদের সমগোত্রীয় শ্রেণীর সংখ্যা কিন্তু অনেক আছে, কিন্তু 9-10-এর যে কেমিস্ট্রিটা আছে সেখানে তোমরা বইটা খুললে কিন্তু 6 ধরনের সমগোত্রীয় শ্রেণীর কথা পাবা। একটা হচ্ছে তোমার অ্যালকেন, 2 নম্বর হচ্ছে অ্যালকিন। তোমরা শুধু এতদিন পড়েছ, বাট এগুলা এক একটা সমগোত্রীয় শ্রেণী, অ্যালকেন, অ্যালকিন। তারপর আমরা বলতে পারি অ্যালকাইন, এরপর রয়েছে তোমার অ্যালডিহাইড, 5 নম্বরে অ্যালকোহল,
এরপর 6 নম্বরে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড যেটাকে আমরা বলে থাকি। এই 6 প্রকারের সমগোত্রী শ্রেণী নিয়ে তোমাদের ক্লাস 9-10-এর খনিজ সম্পদ ও জীবাশ্ম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের মধ্যে এই 6টা কন্টেন্টের উপরেই মূলত তারা আলোচনা করেছে। সো আমরা অন্যান্য সমগোত্রী শ্রেণী যারা আছে যেমন অ্যামিনোমূলকের শ্রেণী বলতে পারি, তারপর আছে তোমার ইথারমূলক, নাইট্রোমূলক, এগুলো নিয়ে কথা না বলে শুধুমাত্র এই 6 প্রকারের সমগোত্রী শ্রেণী কি, এদের চেনার উপায়, এদের সাধারণ সংকেত, এই ব্যাপারগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ করব। শিক্ষার্থী বন্ধুরা, অ্যালকেনের সাধারণ সংকেত কি হবে? আমরা সমগোত্রীয় শ্রেণীর নামটা লিখি। সমগোত্রীয় শ্রেণীর নাম হচ্ছে তাহলে কি? অ্যালকেন। এবং এই সাধারণ সংকেত অর্থাৎ এই গোত্রের যতগুলো সদস্য আছে প্রত্যেকের একটা সাধারণ সংকেত আছে। যতগুলো যৌগ আছে প্রত্যেকে কিন্তু এই সংকেতটাকে ফলো করবে। সেই সংকেতটা হলো CnH2n+2। এই অ্যালকেন শ্রেণীর যতগুলো যৌগ আছে, মিথেন থেকে শুরু করে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, যতগুলো যৌগ আছে এরা কিন্তু প্রত্যেকে এই সাধারণ সংকেতটি মেনটেন করবে। সেটা কিভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত আমরা এই অ্যালকেন সমগোত্রী শ্রেণীর প্রথম যৌগটা নিয়ে যদি একটু বলি, মনে করো মিথেন। এই যৌগটার নাম হচ্ছে তোমার মিথেন। এখন এই মিথেনে দেখো কার্বন সংখ্যা কয়টা? একটা কার্বন। হাইড্রোজেন সংখ্যা 4টা। কিন্তু আমাদের সাধারণ সংকেতে আছে কার্বনের সংখ্যা যা হবে, n হচ্ছে এখানে কার্বনের সংখ্যা, কার্বনের সংখ্যা যা হবে হাইড্রোজেনের সংখ্যা হবে তার ডাবল, 2n। 2n মানে nকে 2 দ্বারা গুণ করলে ডাবল, ডাবল থেকে আরও 2 বেশি। এখন কার্বনের সংখ্যা যদি 1 হয়, এনের জায়গায় যদি আমরা 1 দিই, মনে করো কার্বনের সংখ্যা 1টি, তাহলে n এর মান 1 হবে। তখন হাইড্রোজেনের সংখ্যা কতটি হবে? এখানে n এর জায়গায় 1 দাও, 2 1 2, 2 2 4, 2 + 2, তাহলে দাঁড়ালো CH4, তাহলে মিথেন। তাহলে দেখা যাচ্ছে মিথেন যেটা সেটা কিন্তু এই সাধারণ সংকেতটি ফলো করেছে। আমরা যদি এর পরের যৌগটা লিখি, ইথেনটা লিখি, CH3, দেখব এই সংকেতটা, এই সাধারণ সংকেতটা ফলো করেছে কিনা, অনুসরণ করেছে কিনা। এখানে কার্বন সংখ্যা কয়টা তোমরা দেখতে পাচ্ছ? কার্বন 2টা, হাইড্রোজেন হচ্ছে তোমার 3টা, 3টা 6টা। এখন এখানে এই সংকেতটা, এই ইথেন যৌগটা এই সাধারণ সংকেতটা অনুসরণ করেছে কিনা সেটা যদি দেখি, কার্বনের সংখ্যা 2টি, দিলাম 2, হাইড্রোজেনের সংখ্যা nকে 2 দ্বারা গুণ করে তার সাথে আবার 2 যোগ হবে। এখন যেহেতু কার্বনের সংখ্যা 2, তাহলে 2 × 2 = 4 + 2, তাহলে কার্বন 2টা, হাইড্রোজেন 4 × 2 = 6টা। তোমরা দেখতেই পাচ্ছ ইথেন যৌগটার কার্বনের সংখ্যা 2টি, হাইড্রোজেনের সংখ্যা 6টি। আমরা যদি প্রোপেন লিখি, CH3, এরপরে যদি বিউটেন লিখি, CH3, একটা একটা করে কার্বন বাড়ছে। তোমরা দেখো, আমরা যদি শুরু থেকে খেয়াল করি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এখানে প্রত্যেকটা পাশাপাশি যৌগ একটা করে কার্বনের সংখ্যা বাড়তেছে। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা, একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য যারা, এই যে আমরা কার্বন 1 থেকে শুরু করে কার্বন 4 পর্যন্ত লিখছি। বিউটেন মানে কার্বন 4টা, 1টা 2টা 3টা 4টা। আমরা পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন সব লিখতে পারি। এবং যতগুলো যৌগ লিখি না কেন প্রত্যেকে কিন্তু এই সংকেতটা অবশ্যই অনুসরণ করবে। এখন আসো, যে মজার ব্যাপারটা আমি তোমাদেরকে লক্ষ্য করতে বলেছি, মিথেন থেকে শুরু করে বিউটেন পর্যন্ত প্রত্যেকটা যৌগে কিন্তু একটা করে CH2-র সংখ্যা বাড়তেছে। এই যৌগ থেকে এই যৌগ একটা মিথিলিনমূলক বাড়বে, এখানে আরও একটা মিথিলিনমূলক বাড়ছে, এখানে এই যৌগ থেকে আরও একটা মিথিলিনমূলক বেড়ে যাচ্ছে। সামনে যদি তুমি পেন্টেন লিখো, CH3, CH2, এই যৌগের সাথে যদি তুমি কম্পেয়ার করো, দেখো এটা সমান, এটা CH2টা বাড়তি। অর্থাৎ পাশাপাশি দুটি যৌগের পার্থক্য হচ্ছে তোমার CH2, বা এটাকে মিথিলিনমূলক বলা হয়। শুধুমাত্র অ্যালকেন না, যতগুলো যৌগ আছে প্রত্যেকটা যৌগের একটা কার্বনের থেকে আরেকটা কার্বনের পাশাপাশি দুটি যৌগ যখন লিখবা, তখন তাদের মধ্যে এই CH2 মিথিলিনমূলকের পার্থক্যটা তোমরা দেখতে পাবা। আমরা এখানে দেখতে পাচ্ছি, সামনের দিকে যতই যাবা একটা করে CH2 বাড়বে।
এখন তাহলে আমরা অ্যালকেন সম্পর্কে মোটামুটি জানতে পেরেছি। আমরা একটু শর্টকাট বলার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে যখন আমরা অ্যালকেন নিয়ে কথা বলবো, অ্যালকেনের উপর যখন কন্টেন্ট তৈরি করব, তখন সেখানে তোমরা অ্যালকেনের বিস্তারিত তথ্যগুলো জানতে পারবে। আপাতত আমরা সমগোত্রীয় শ্রেণী কী এবং প্রাইমারি লেভেলের যে জ্ঞানটুকু তোমাদের থাকা উচিত সমগোত্রীয় শ্রেণী নিয়ে, এবং আমরা যে 6টা সমগোত্রীয় শ্রেণী তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে সেগুলো নিয়ে শুধুমাত্র কথা বলবো। এরপর আসো অ্যালকিন। আমরা অ্যালকেন জেনে ফেলেছি মোটামুটিভাবে, এবার অ্যালকিন সম্পর্কে জানার চেষ্টা করব। 2 নাম্বার অ্যালকিন। প্রথমত আমরা অ্যালকিনের সাধারণ সংকেতটা লিখব, অর্থাৎ এই শ্রেণীর যতগুলো সদস্য আছে তারা কোন সংকেতটা ফলো করবে। CN H টুয়াইস N, যতগুলা অ্যালকিন শ্রেণীর সদস্য আছে প্রত্যেকে কিন্তু এই সাধারণ সংকেতটা অনুসরণ করবে। আমরা যদি শুরু থেকে লিখি, প্রথম যৌগ যেটা CH2 দ্বিবন্ধন CH2, এই যৌগগুলোর মধ্যে আবার মিথিন কিন্তু নাই। আমরা দেখেছিলাম অ্যালকেনের মধ্যে কিন্তু প্রথম যৌগ মিথেন ছিল, তারপর ইথেন প্রোপেন ছিল। কিন্তু অ্যালকিনের সাধারণ যৌগগুলো যখন তোমরা লিখবা শুরুতেই কিন্তু ইথিন দিয়ে শুরু হবে, কারণ দ্বিবন্ধন হওয়ার জন্য অ্যাটলিস্ট তোমার কিন্তু 2টি কার্বন লাগবে। তো একটা কার্বন দিয়ে কখনো দ্বিবন্ধন যৌগ হবে না। তাহলে প্রথমত আমরা ইথিন লিখলাম। আরেকটা যদি লিখি ডাবল বন্ড CH2 CH3 CH CH2 CH2 ডাবল বন্ড CH2, এটাকে আমরা একটা হাইড্রোজেন দিতে হবে। হাতের সংখ্যাটা অবশ্যই মেনটেন করতে হবে। 3 1 4, হাইড্রোজেন 2টা, 1টা 2টা 4টা, হাইড্রোজেন 1টা 2 3 4, এখানে হাইড্রোজেন 2টা, হাত 2টা, তাহলে প্রত্যেক ক্ষেত্রে কার্বনের হাতের সংখ্যা 4টা হবে। এখন উপর থেকে তুমি যদি প্রত্যেকটা যৌগ খেয়াল করো, শুরুতে যেটা লিখেছি সেটা হচ্ছে তোমার ইথিন, দ্বিবন্ধন যেহেতু আছে এটা ইথিন হবে। কার্বন এখানে 3টা, এটার নাম হবে প্রোপিন, এই যৌগটার নাম হবে বিউটিন, বিউটিন 1 বলা যায়। এরপর আমরা বিউটিন দিয়ে চালিয়ে দিতে পারবো। এরপরে কার্বন সংখ্যা যখন 5টা হবে এবং সেখানে একটা দ্বিবন্ধন থাকবে সেটার নাম হবে পেন্টিন। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা যৌগের একটা করে কার্বনের সংখ্যা বাড়ছে। এখন আমরা যদি এই প্রত্যেকটা যৌগকে একটু পরীক্ষা করে দেখি যে এই সংকেতটা তারা অনুসরণ করে কিনা। আমরা যদি ইথিন দিয়ে পরীক্ষাটা করি, এখানে কার্বন হচ্ছে তোমার 2টা, হাইড্রোজেন হচ্ছে তোমার 4টা। এই সংকেতটা যদি আমরা একটু পরীক্ষা করি, কার্বনে যদি N-এর জায়গায় যদি 2 দিই, কার্বন সংখ্যা 2টা হয়, তখন হাইড্রোজেনের সংখ্যা হবে 2 2 4টা। তাহলে ইথিন যে যৌগটা সেটা কিন্তু অ্যালকিনের সাধারণ সংকেতটা অনুসরণ করেছে। আমরা দ্বিতীয় যৌগ যেটা অর্থাৎ প্রোপিন যেটা, সেখানে কার্বন ছিল 1টা 2টা 3টা C3, হাইড্রোজেনের সংখ্যা ছিল 3 4, 4 2 6টি, 4 2 6টি। তোমরা সংকেতে একটু খেয়াল করো, কার্বনের সংখ্যা 3টা হলে হাইড্রোজেনের সংখ্যা হবে 3 2 6টা, কার্বন 3টা হাইড্রোজেন 6টা। একইভাবে যদি আমরা বিউটিন 1টা খেয়াল করি, কার্বনের সংখ্যা 1টা 2টা 3টা 4টা, কার্বন 4টা, হাইড্রোজেন 3 2 5, 5 1 6, 6 2 8, হাইড্রোজেনের সংখ্যা 6টি। তাহলে এখানে যদি সেই পরীক্ষাটা করি, কার্বনের সংখ্যা 4টা হলে হাইড্রোজেনের সংখ্যা হবে 4 2 8টা। তাহলে আমরা যতগুলো যৌগ অ্যালকিনের মধ্যে আছে প্রত্যেকটা যৌগের কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যাটা যদি আমরা একটু পরীক্ষা করে দেখি, দেখব যে তারা সাধারণ সংকেত CN H 2N এর সাথে কিন্তু পুরোপুরি মিল। সেক্ষেত্রে বন্ধুরা, তাহলে তোমরা অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত এবং এখানকার যৌগগুলো ঠিক কীভাবে আচরণ করে এগুলো বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী সমগোত্রীয় শ্রেণী অর্থাৎ অ্যালকাইন নিয়ে কথা বলবো। প্রথমত আমরা অ্যালকাইনের সাধারণ সংকেতটা লিখব। সাধারণ সংকেত অনুযায়ী সেখানকার বিভিন্ন সদস্যগুলা এই সংকেতটাকে অনুসরণ করে কিনা সেটা দেখব। তো 3 নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার অ্যালকাইন, যার সাধারণ সংকেত CN H 2N-2, অর্থাৎ যতগুলা অ্যালকাইন আছে পৃথিবীতে সবগুলো অ্যালকাইন কিন্তু এই সাধারণ সংকেতটা অনুসরণ করবে। আমরা শুরুর দিকেই কয়েকটা অ্যালকাইন শ্রেণীর সদস্য যদি লিখি, CH ট্রিপল বন্ড CH, এটা নাম হচ্ছে ইথাইন, CH ট্রিপল বন্ড C CH3, এটা নাম হচ্ছে তোমার প্রোপাইন। তারপর লেখা যায়, আমরা আরও একটা লিখি, CH ট্রিপল বন্ড C CH2 CH3। তোমরা হাতগুলো অবশ্যই
মিলিয়ে দেখতে হবে। কার্বনের হাতের সংখ্যা সবসময় 4টা হবে। তোমরা দেখো কার্বন এখানে হাইড্রোজেন একটা, 3টা, 3 একে 4টা। অপরদিকে এই কার্বনেরটা দেখো, এই কার্বনের হাত কিন্তু দুদিকেই আছে, এই একটা, এখানে 3টা 4টা বন্ধন। এই কার্বনের হাইড্রোজেন 2টা, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, মোট 4টা। এই কার্বনের এখানে 3টে, এখানে একটা, মোট 4টা। এভাবে আমরা এটা নিয়ে আরও একটা ভিডিও বানাবো কিভাবে যৌগগুলো লিখতে হয়, বিশেষ করে কার্বনের যোজনী, হাইড্রোজেনের যোজনীগুলো মেনটেন করে, এগুলোকে অনুসরণ করে কিভাবে যৌগগুলো পারফেক্টলি লিখতে হয় আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। এখন আসো, এই যে আমরা যৌগগুলো লিখলাম, আমরা সামনের দিকে আর লিখছি না, যেহেতু আমরা বেসিক নিয়ে কথা বলছি। আমরা এরপরে পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন এগুলো নিয়ে কথা বলবো না। এখন দেখব এই যৌগগুলা, এখানে অবশ্যই ত্রিবন্ধন হবে। এই যৌগগুলা এই সাধারণ সংকেতটিকে ফলো করে কিনা দেখব। তোমরা দেখো কার্বনের সংখ্যা এখানে 2টা, হাইড্রোজেনের সংখ্যা 2টা। তো আমরা সংকেতে যদি আসি, কার্বনের সংখ্যা যদি 2 হয়, যেহেতু এখানে 2টা কার্বন, মনে করো কার্বনের সংখ্যা 2টা দিলাম, হাইড্রোজেনের সংখ্যা হবে 2 দুগুণে 4 বিয়োগ 2, তাহলে C2H2। তোমরা দেখো ইথানের সাথে পুরোপুরি মিলে গিয়েছে। প্রোপান দিয়ে যদি আমরা এই বিষয়টি পরীক্ষা করি, কার্বন এখানে 1টা 2টা 3টা, হাইড্রোজেন 1টা, 3 একে 4টা। এবার আমরা সংকেতের দিকে খেয়াল করি, কার্বন যদি 3টা হয়, কার্বন 3টা হলে হাইড্রোজেনের সংখ্যা হবে তোমার 3 দুগুণে 6, 6 থেকে 2 গেলে 4টি। তাহলে দেখা যাচ্ছে এই সমগোত্রী শ্রেণীর সদস্য যারা আছে প্রত্যেকের সাধারণ সংকেতটা যদি আমরা পরীক্ষা করি, সেখানে কার্বনের সংখ্যা হাইড্রোজেনের সংখ্যা কতটি হবে সেটা কিন্তু এই সংকেতের সাথে মিলে যাবে। সেক্ষেত্রে বন্ধুরা সমগোত্রীয় শ্রেণীর উপকারিতা আসলে এটাই যে আমরা মনে করো তোমাদের অ্যালকাইন শ্রেণীর কোনো একটা সদস্য সম্পর্কে বলতে বলা হলো, তো তুমি যদি এই ইথাইন সম্পর্কে জানো, ইথাইন বা অ্যাসিটিলিন সম্পর্কে জানো, এই ইথাইনের ধর্ম যা হবে, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন যা আছে প্রত্যেকের ধর্ম প্রায় মিল থাকবে। একটু আধটু হয়তো প্রবলেম থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ধর্মগুলো মিলে যাবে। সমগোত্রীয় শ্রেণীর সফলতা কিন্তু এই জায়গাতে, অর্থাৎ একটা সমগোত্রীয় শ্রেণীর একটা সদস্য সম্পর্কে তুমি জানবা, সেই সমগোত্রীয় শ্রেণীর লক্ষ লক্ষ সদস্য যদি থাকে তাদের সকলের ধর্ম ঠিক ওই যৌগটার মতো হবে। এবার আসো আমরা অ্যালকোহল সম্পর্কে কথা বলবো। অ্যালকোহলের সাধারণ সংকেতটা লিখব, এরপর আমরা কয়েকটা যৌগ জাস্ট তোমাদেরকে দেখাবো। পরবর্তী ভিডিওতে যখন আমরা অ্যালকোহল নিয়ে ভিডিও বানাবো তখন তোমরা পুরোপুরি সবগুলো বিষয় জানতে পারবে। অ্যালকোহল, অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে তোমার CnH2n+1OH। তাহলে যতগুলো অ্যালকোহল আছে সবগুলো অ্যালকোহল কিন্তু এই সংকেতটা অনুসরণ করবে। যদি আমরা অ্যালকোহলের কিছু যৌগ তোমাদেরকে লিখে দেখাই, মিথানল, ইথানল, একটা CH2 বাড়বে, প্রোপানল, এরপরে বিউটানল। দেখো প্রত্যেকটার সাথে কিন্তু OH আছে। আসলে যতগুলো অ্যালকোহল আছে তাদের সকলের সাথে একটা করে OH মূলক যুক্ত থাকবে। এখন এই যে যৌগগুলো আমরা লিখলাম, মিথানল থেকে শুরু করে বিউটানল পর্যন্ত, এরা কিন্তু সবাই অ্যালকোহল শ্রেণীর সদস্য, এবং মিথানলের ধর্ম যেমন হবে বাকি যতগুলো যৌগ আছে তাদের ধর্মটা প্রায় একই রকম হবে। সমগোত্রীয় শ্রেণী একটা সদস্যর যদি ধর্ম যা হয়, বাকি প্রত্যেকটা সদস্যের ধর্মটা কিন্তু তার সাথে মিল থাকবে। এখন আমরা এই দুইটা যৌগ দিয়ে দেখি এই সংকেতের সাথে মিলে কিনা, সাধারণ সংকেতটাকে অনুসরণ করে কিনা। দেখো এখানে কার্বনের সংখ্যা 1, তাহলে হাইড্রোজেনের সংখ্যা কতটা হবে? 3টা, 3 একে 4টা, আরেকটা ও থাকবে। আমরা যদি এই সংকেতে 1 বসিয়ে দেখি, 1, হাইড্রোজেনের সংখ্যা 2 একে 2, 2 একে 3, এদিকে একটা হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন 4টা এবং অক্সিজেন। তাহলে এই সংকেত এবং আমাদের মিথানল এই দুটো কিন্তু একে অন্যের সাথে সম্পৃক্ত। এরপর আসে ইথানল। ইথানলে কার্বন কয়টা? 1টা 2টা, হাইড্রোজেন তোমার 3 2 5, 5 একে 6, অক্সিজেন 1টা। আমরা ইথানলের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সংখ্যা গুণে দেখলাম, কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা। সাধারণ সংকেতে যদি আমরা কার্বনের সংখ্যা 2 দিই, এখানে যদি 2 দিই, কার্বন 2টা, হাইড্রোজেন 2 দুগুণে 4, 4 একে 5, এদিকে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা। তাহলে দেখা যাচ্ছে এই সংকেত আর এই সংকেত মিল। তাহলে বাকি যতগুলো সদস্য আছে তারও এই সংকেতটা অনুসরণ করবে। সেক্ষেত্রে বন্ধুরা এরপর আসো আমরা অ্যালডিহাইড।
এর সাধারণ সংকেত লিখব, এটা হবে 4 নাম্বার। আমরা এখন 5 নাম্বারটা লিখব, অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সাধারণ সংকেত হলো CnH2n+1। এখানে হবে CHO। অ্যালকোহলে দেখেছিলাম OH হয়, আর অ্যালডিহাইডে তোমার কার্যকরীমূলক হবে CHO। এবং এই সমগোত্রীয় শ্রেণীর সদস্যগুলো যদি আমরা লিখি, HCHO, এটা হচ্ছে তোমার মিথানেল। এরপরে লেখা যায় CH3 CHO, এরপরে CH3 CH2 CHO। যতগুলো যৌগ আছে এরাও কিন্তু প্রত্যেকে এই সাধারণ সংকেতটা অনুসরণ করবে। একইভাবে যদি আমরা 6 নাম্বার অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড, যেটা সেই সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে লিখি, কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড, তাহলে এর সাধারণ সংকেত হবে CnH2n+1 CHH। তাহলে CHH থাকলে কার্বক্সিলিক অ্যাসিড, CHO থাকলে অ্যালডিহাইড, আর অ্যালকোহল হচ্ছে তোমার OH। এবং এখানে যে যৌগগুলো আছে যেমন ফর্মিক অ্যাসিড HCHH, এরপর হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিড, এরপর আছে তোমার প্রোপানোয়িক অ্যাসিড। যতগুলো অ্যাসিড আছে এরা কিন্তু প্রত্যেকের ধর্ম একই। এখানে ফর্মিক অ্যাসিডের ধর্ম যা হবে, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড সকলের ধর্ম একই রকম হবে। এবং এই শ্রেণীর যতগুলো সদস্য আছে প্রত্যেকেই এই সাধারণ সংকেতটা অনুসরণ করবে। আমি ভিডিও ডিউরেশনের কথা চিন্তা করে এগুলা তোমাদেরকে দেখাইনি, তোমরা নিজেরা নিজ দায়িত্বে এগুলো বাসায় যখন পড়তে বসবে তখন করে নেবে এই সাধারণ সংকেতটি এই যৌগগুলা অনুসরণ করে কিনা। সেক্ষেত্রে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর আলাদা আলাদা কন্টেন্ট তৈরি করে তোমাদেরকে পারফেক্টলি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। এবং সে পর্যন্ত ভালো থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।